রহমানির রহিম। বলের সাম্য, ওবিএস সফটওয়্যারটার নাম হচ্ছে ওবিএস। ওবিএস স্টুডিও স্যার। আচ্ছা আসো। সো বলের সাম্য বোঝার জন্য আমরা আগে ইমাজিন করি যে আমাদের কাছে একটা এরকম অমসৃণ একটা তল আছে, ঠিক আছে? এই অমসৃণ তলের উপরে আমরা একটা বাক্স রাখবো। ধরে নাও সেই বাক্সের ভরটা হচ্ছে এম। এম ভরের একটা বাক্সকে আমরা রাখবো, ঠিক আছে? এবং এম ভরের এই বাক্সটাকে রাখার জন্য বা রাখার আগে যেহেতু বস্তুটার ভর আছে তার মানে তার ওজন আছে, এটা আমরা বলতে পারি। ওজনের সঙ্গে আমরা পড়েছি যে পৃথিবী কোনো বস্তুকে যেই বলে আকর্ষণ করে তাকে ওজন বলে, তাই না? এখন ওজনের জন্য এই বস্তু কি করবে, তার ওজনের সমপরিমাণ একটা বল নিচের দিকে কার উপর প্রয়োগ করবে? তলের উপর। এই যে অমসৃণ যে তলটা আছে সেই তলের উপর একটা এমজি পরিমাণ বল প্রয়োগ করবে। এই এমজি কে আমরা ওজন বলে অভ্যস্ত, কিন্তু এই এমজি ওজন না, ও এমজি হচ্ছে ওজনের সমান পরিমাণ একটা বল। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু একটা দৃঢ় বস্তু, দৃঢ় বস্তুকে আমরা আরেকটা দৃঢ় বস্তুর উপরে রেখেছি, সেখানে বস্তুটা দেবে যায় নাই বা নিচের দিকে চলে যায় নাই বা বাউন্স ব্যাক করে উপরে আসে নাই। তার মানে কি? তার মানে অবশ্যই তুমি যেই বস্তুটাকে রাখছো সেই বস্তুটাকে কোনো না কোনো ভাবে তলটা বাধা দিয়ে ওর জায়গায় স্থির রাখছে, বলা যায়। সো তল তাহলে কি করতেছে? তলও একটা বল প্রয়োগ করতেছে। কার উপর বল প্রয়োগ করতেছে? বস্তুর উপর বল প্রয়োগ করতেছে। এই বলটাকে আমরা বলবো অভিলম্বিক প্রতিক্রিয়া। প্রকাশ করব আর দিয়ে, নাম দিব হচ্ছে কি? স্যার অভিলম্বিক মানে কি স্যার? উপরমুখী বা যেটা ফিরে আসছে স্যার উপরমুখী? না, এরকম না, আমি বলছি এই বলটার নাম কি? অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া। অভি মানে হচ্ছে দিকে, আর লম্বিক মানে হচ্ছে লম্ব, ভূমির উপর লম্ব। So, অভিলম্বিক মানে হচ্ছে ভূমির উপর লম্ব দিকে যেই বল বা যেই প্রতিক্রিয়া বল তাকেই অভিলম্বিক প্রতিক্রিয়া বলবো আমরা, ঠিক আছে? সো এখানে ভূমি বলতে কোনটাকে বুঝতেছি আমরা? তল। এখানে ভূমি বলতে তলটাকে বুঝতেছি। তো অভিলম্বিক প্রতিক্রিয়া আসলে কার অভিলম্বিক প্রতিক্রিয়া? স্যার বস্তুর ও ও আচ্ছা কার অভিলম্বিক প্রতিক্রিয়া? হুজাইফা, এটা কার অভিলম্বিক প্রতিক্রিয়া? কার উপর? বস্তুর বস্তুর উপর। কার অভিলম্বিক প্রতিক্রিয়া? তলে কার উপর? বস্তু কার অভিলম্বিক প্রতিক্রিয়া? তলে কার উপর? বস্তুর কার অভিলম্বিক প্রতিক্রিয়া? কার উপর? মনে থাকবে? ভেরি গুড। এখন এটা কোন বলের জন্য প্রতিক্রিয়া বল? বস্তু। কোন বলের জন্য? এমজিটা কি এখানে? তুমি ওজন বলছো, ওজন না, আমি বারবার করে বলতে, ওজনের সমপরিমাণ বল কে দিছে? বস্তু বস্তু দিছে। ওজন কে দেয়? পৃথিবী। পৃথিবী দেয়। ওজন দেয় পৃথিবী, কারণ ওজনের সংজ্ঞা হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যেই বলে আকর্ষণ করে তাকেই ওজন বলে। ওজন কে দেয়? এগুলো একটু লিখে রাখো লাগলে খাতার এক পাশে। ওজন কে দেয়? ও, পৃথিবী দেয়, ঠিক আছে? চিত্রে এমজি কে দেয়? চিত্রে এমজি কে দেয়? তাহলে এমজি কি? স্যার তলো ওজনের সম পরিমাণ বল। কার উপর? তলের উপর, ঠিক আছে? ওজনের সম পরিমাণ বল তলের উপর। আর কি জিনিস? অভিলম্বিক প্রতিক্রিয়া কে দেয়? তল দেয়। কার উপর দেয়? বস্তুর উপর দেয়। এই জিনিসপত্রগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে? এগুলো ভুল করলে ঝামেলা হবে। আমাকে তোমরা একটু অবজারভেশন থেকে বলো, যেই বস্তুটাকে আমরা রেখেছি সেই বস্তুর ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? উপরে বা নিচে ত্বরণ আছে? কি আছে? ত্বরণ মানে কি? ত্বরণের সংজ্ঞা কাকে বলে? ত্বরণ কাকে বলে? এখানে বস্তুর কি কোনো বেগ আছে? তাহলে ত্বরণ কোত্থেকে আসবে? ত্বরণ কখন আসবে? অভিকর্ষ ত্বরণ জিরো না এখানে। স্যার যখন বেগ থাকবে যখন বস্তুর বেগ পরিবর্তিত হবে, কারেক্ট? তার সাথে কি ওজন আসবে? বা কি ওজন পাবে? ত্বরণ আসবে? এখানে কি বস্তুর বেগ পরিবর্তিত হচ্ছে? তাহলে ত্বরণ কোত্থেকে আসবে?
দেখো, অভিকর্ষ ত্বরণ কি জিনিস? অভিকর্ষ বলের প্রভাবে যদি বস্তুর বেগের পরিবর্তন হয়, তখন যেই ত্বরণের জন্য হয় তাকে কি বলে? তাহলে এখানে কি কোনো বস্তুর বেগ আছে? তাহলে ত্বরণের কথা কেন আসবে? অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে না, এখানে ওজন কাজ করতেছে। ওজন তো একটা বল, ত্বরণ তো আরেকটা রাশি। বল আর ত্বরণ কি একই রাশি? তাহলে বল থাকলেই কি ত্বরণ থাকে? কোথাও কি এরকম বলা আছে? নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কখন ত্বরণ পাইছি? নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা ত্বরণ কখন পাইছি? যদি বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য না হয়, তাহলে এই বস্তুর ত্বরণ আসে। এটা পড়ে নিই আমরা। নিউটনের দ্বিতীয় সূত্রে দেখাই নেই আমরা এই কথাটা, যে একাধিক বলের ক্রিয়াতে যদি বস্তুর ভরবেগ পরিবর্তিত হয়, তখনই বস্তুর ত্বরণ থাকে, বলা আছে। হ্যাঁ, বস্তুর ভরবেগ যদি পরিবর্তিত না হয়, তাহলে কি বস্তুর ত্বরণ থাকবে? এখানে কি বস্তুর ভরবেগ পরিবর্তিত হচ্ছে? তাহলে ত্বরণ আছে। আমি বুঝাইতে পারছি? বেগ আছে নাকি নাই এটা আরো পরের কথা। প্রথম কথা হচ্ছে এখানে কি বস্তুর ভরবেগ পরিবর্তিত হচ্ছে কিনা। বেগ আছে নাকি নাই তার উপর ত্বরণ নির্ভর করে না। বস্তুর বেগ পরিবর্তিত হচ্ছে কি হচ্ছে না তার উপর ত্বরণ নির্ভর করে। বেগ না থাকলেও শূন্য থেকে আদি বেগ নিয়ে কিছুক্ষণ পর শেষ বেগ অর্জন করতে পারে, পারে না? সো বেগ আছে নাকি নাই ত্বরণের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে এই আলোচনা অমূলক, অপ্রয়োজনীয়। ঠিক আছে? সো আমরা কি বলবো? বেগের পরিবর্তন আছে নাকি নাই, অথবা আরো পিন পয়েন্ট করে বললে ভরবেগের পরিবর্তন আছে নাকি নাই। দ্যাট ইজ মোর ক্লিয়ার, দ্যাট ইজ মোর অ্যাকুরেট। এখানে কি বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন আছে? তাহলে বস্তুর কোনো ত্বরণ আছে? শেষ। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমি বলতে পারি এই বস্তুর y অক্ষ বরাবর ত্বরণের মান কত? 0। বুঝতে পারতেছি? এখন উভয় পক্ষে যদি আমি বস্তুর ভর দিয়ে গুণ করে দেই, স্টিল এম এ ওয়াই ইকুয়ালস টু কি হবে? 0 হবে। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এম এ ওয়াই মানে ত্বরণ, মানে বল না? কিন্তু কিরকম বল? আমি বলছিলাম না, নিট বল, মোট প্রযুক্ত বল, লব্ধি বল, এই কথাগুলো উচ্চারণ করছিলাম, মনে আছে? এবং আমি বলছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্রে এফ ইকুয়ালস টু এম এ না, বরং সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই কথাটা বলছিলাম। এই সামেশন চিহ্ন দিয়ে কি বোঝায়? যোগফল বা লব্ধি, নিট বা মোট, তাই না? তাহলে এই যে আমরা যে এখানে লিখেছি এম এ ওয়াই, এটার জায়গায় আমি কি বলবো? সামেশন অফ এফ ওয়াই। নিচে ওয়াইটা কন্টিনিউ করতেছি এই জন্য কারণ আমি বোঝাতে চাচ্ছি এটা ওয়াই অক্ষ বরাবর। না বোঝালেও সমস্যা নাই, কারণ আমি চিত্রে আর কোনো অক্ষ বরাবর বল দিই নাই, দিছি। সমেশন বিন্দু মানে হচ্ছে মোট বল, এটা হচ্ছে চিহ্ন। খালি এর বেরো থাকবে প্রযুক্ত বল। শুধু প্রযুক্ত বল বোঝায় অথবা ঘর্ষণ, মানে এক এক সময় এক একটা বোঝায়, কখন কি বুঝাবে সেটা বলে দিবে কনটেক্সটে। হ্যাঁ, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস তাহলে কত হবে? 0 হবে। ঠিক আছে? এখন সামেশন অফ এফ অফ ওয়াই বলতে আমরা কি বুঝতেছি? ওয়াই অক্ষ বরাবর মোট লব্ধি বল। ওয়াই অক্ষ বরাবর কোনটা কি লিখছি? এটা এ ওয়াই ইকুয়ালস টু 0। আরে এক্সপ্রেশন ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। দেখো, এটা ফিজিক্স ক্লাস, একদম শুরু থেকে মন দিয়ে প্রতিটা কথা শুনতে হবে, না হলে কিছুক্ষণ পর কি বলবো বুঝবা না। ঠিক আছে? এইবার বলো, ওয়াই অক্ষ বরাবর এই চিত্রে কয়টা বল আছে? স্যার দুইটা আছে কি কি? স্যার এই যে সমান পরিমাণ বল, সমানুপাতিক না। এই যেখানে লেখা আছে, এই যেখানে লেখা আছে, লেখা আছে, লেখা আছে, এগুলো সমপরিমাণ। ওজনের সমপরিমাণ বল একটা কে দিছে? বস্তু দিছে। কার উপর দিছে? তলের বিলম্ব ওকে। তল। এইগুলা ভুল হলে পরীক্ষায় অনেক অনেক নাম্বার ছুটে যাবে। কেমনে ছুটবে এটা বুঝবা না, এটাই হচ্ছে গিয়ে ম্যাজিক। এগুলো বুঝি না, তো এগুলো না বোঝার জন্য নাম্বার কেমনে ছুটতেছে ওইটাও বুঝি না। যাই হোক, সো এমজি কে দেয়? বস্তু দেয়। ওই এমজি কি? ওজনের সমপরিমাণ বল। এমজি কার উপর দেয়? তলের উপর দেয়। ওকে,
তো এখানে হচ্ছে কি তাহলে দুইটা বল আছে, একটা হচ্ছে এমজি ওজনের সমান পরিমাণ বল, আর একটা হচ্ছে আর আর যেটা উল্লম্ব প্রতিক্রিয়া হচ্ছে। দুইটা কি একই দিকে, এরা দুটো ভিন্ন দিকে? ভিন্ন দিকে ভিন্ন দিক বলতে কি বিপরীত দিক নাকি ভিন্ন দিক? বিপরীত। বিপরীত দিক। দেখো ওই যে ওই যে এমসিকিউতে দেখবা বলে সর্বোত্তম উত্তরটি সিলেক্ট করো, তাই না? বল দ্বয় কিভাবে আছে, একই দিকে, ভিন্ন দিকে, বিপরীত দিকে, কোনোটিই নয়। অ্যান্সার কি হবে? বিপরীত। বিপরীত দিকে। ভিন্ন দিক আর বিপরীত দিক কথাটা কিন্তু পুরোপুরি একরকম না। আমি যদি বলি একটা সোজা একটা ডানে, স্টিল কি ভিন্ন দিক, কিন্তু বিপরীত দিক। ঠিক আছে, একটা উপরে একটা নিচে। একটা পুরোপুরি 180 ডিগ্রি কোণে, ওটাই হচ্ছে বিপরীত। বিপরীতের সংজ্ঞাই হচ্ছে ম্যাথমেটিক্যালি 180 ডিগ্রি কোণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে দুইটা ভেক্টর আছে, দুইটা বল আছে, দুইটা দুই দিকে আছে, দুই বিপরীত দিকে আছে, তাই না? সো বিপরীত দিককে আমরা ম্যাথমেটিক্যালি কি প্লাস এবং মাইনাস দিয়ে প্রকাশ করি। +1 যেদিকে, -1 কি ঠিক 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে না? সো আমরা যদি এখন এই সমীকরণে দেখো, এই সামেশন অফ এফ মানেই তো বলের লব্ধি, তাই না? এই সামেশন অফ এফ এর মধ্যে আমি যদি হচ্ছে যোগফল আকারে, মানে এটা বুঝতেই পারতেছি যে সামেশন অফ এফ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সকল বলের যোগফল, সকল বলের সমষ্টি বলতে পারি। এটা লাগলে কোথাও লিখে রাখো এভাবে, সামেশন অফ এফ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সকল বলের সমষ্টি। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর সকল বলের সমষ্টি। এখন আমাকে বলো, আমি যদি এই যোগফল বা সমষ্টিগুলোকে বের করতে চাই, আমার এখানে চিহ্ন প্রথা আনতে হবে নাকি হবে না? কেন আনতে হবে? কারণ বিপরীত দিকে কি আছে? দুইটা বল বিপরীত দিকে কাজ করছে, পরস্পর বিপরীতমুখী হয়ে কাজ করছে। তো একটাকে ধনাত্মক বলে আরেকটাকে ঋণাত্মক বলতেই হবে। এখন সাধারণত গ্রাফ পেপার যখন তোমরা আঁকো, কোন দিকটাকে ধনাত্মক ধরো? ওয়াই অক্ষে। উপরে উপরে। দেখো কনটেক্সট বুঝবো আমরা, আমরা এখানে তো এক্স অক্ষ নিয়ে কোনো কথা বলছি না, বলছি না স্যার। তো যখন জিজ্ঞেস করবো যে এই কেসের জন্য কোন দিক ধনাত্মক হবে, তার মানে আমি উপরে বা নিচে কথা বলবো। সো কোন দিকটাকে ধনাত্মক ধরি সাধারণত? উপরে। সো ওয়াই প্লাস আমি ধরে নিব উপরের দিকে। তাহলে সেই কথা অনুযায়ী আমাদের আর এর চিহ্ন কি হবে? প্লাস। এম জি চিহ্ন কি হবে? মাইনাস। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? না। তাহলে আমরা এই সামেশন অফ এফ ওয়াই কে লিখতে পারি আর প্লাস মাইনাস এম জি ইকুয়ালস টু 0 বলতে পারি। আর প্লাস মাইনাস এম জি ইকুয়ালস টু 0। সুতরাং এটাকে আর মাইনাস এম জি ইকুয়ালস টু 0 বলা যায়। বলা যায়? বলা যায়। কোনো কনফিউশন আছে? না। এই যে পুরো ঘটনাটা এটা কি নির্দেশ করছে? এই যে আর এবং এম জি দুইটা বল, এই দুইটা বল কোথায় আছে? আমার চিত্রে আছে। আমার চিত্রের মধ্যে উপরে আছে একটা, নিচে আছে। কার উপর কাজ করতেছে আর এবং এম জি? একটা বস্তুর উপর আর একটা তলের উপর। দুইটা কখনোই একই বস্তুর উপর বা একই এলিমেন্টের উপর কাজ করতেছে না। আমার এখানে তাহলে কয়টা এলিমেন্ট আছে? দুইটা। একটা হচ্ছে তল, এরকম একাধিক এলিমেন্ট মিলে যখন একটা ব্যবস্থা গঠিত হয়, সেটাকে আমরা ফিজিক্সে ব্যবস্থা বলি, সরাসরি ব্যবস্থা বলি, ইংরেজিতে বলি সিস্টেম। বুঝতে পারছি? সো এইখানে আসলে যখন বলের সাম্যের কথা বলা হচ্ছে, এটা কোনো একটা বস্তুর উপর বলের সাম্য না, এটা একাধিক উপাদান মিলে একটা অবস্থা ক্রিয়েট করছে। বলের সাম্যটা কি? বলো, বলের সাম্যটা কি? এটা অবস্থা। বলের সাম্যটা হচ্ছে একটা অবস্থা। এটা কার অবস্থা? সবসময় এটা সিস্টেমের অবস্থা। সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে ব্যবস্থা। ব্যবস্থা কি? যখন একাধিক উপাদান মিলে পারস্পরিকের উপর বল প্রয়োগ করার মাধ্যমে একটা বস্তুর মতো আচরণ করে, তখন সেই পুরোটাকে একটা ব্যবস্থা বলে। বুঝতে পারছো? বস্তু বলতে একাধিক উপাদান মিলে যখন একটা বস্তুর মতো আচরণ করে। একটা বস্তু আচরণ। তুমি আর টেবিল একসাথে বসে আছো না, এখন দুইজনকে আলাদা বস্তু মনে হচ্ছে? ব্যাপারটা এরকম। So, এই পুরোটা মিলে একটা সিস্টেম। বুঝতে পারছো? ওকে। মানে ও স্টেট আমি স্টেট।
স্থির স্থির না, গতিশীল গতিশীল না। সোজা কথা, দুইটা বস্তু মিলে একসাথে আচরণ করতেছে, একসাথে এমন কিছু একটা করতেছে যেটা মিলে মনে হচ্ছে এই দুইটা আসলে এক। So, স্থির স্থির নাকি স্থির না, এগুলো আলোচনা আসতেছে না। ঠিক আছে, দেখো আমি যেটা বলবো সেটাই বুঝবা, তার বাইরে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। বুঝছো, এটা স্থির না গতিশীল এটা কিন্তু স্পেসিফাই করে নেই। স্পেসিফাই করে নেই মানে কি, স্থির হইতে পারে, গতিশীলও হইতে পারে। দেখো আমরা কি বলছি, বলের সাম্য, তাই না? যদি এখন একটা বস্তু সমবেগে যায়, সমবেগে গতিশীল, তার ত্বরণ কত? ত্বরণ শূন্য মানে ওখানেও কি বল আছে? না। বল আছে কিন্তু বলের সাম্য আছে। কেউ কাউকে নাকচ করতেছে। আমি কি বুঝাইতে পারছি? সো স্থির ব্যাপারটা আনা যাবে বা শুধু গতিশীলও আনা যাবে, কখন কি হবে, কি সিচুয়েশন হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে আমরা আসলে কোন সিচুয়েশন নিয়ে ডিল করতেছি তার উপর। ঠিক আছে, কিসের সংজ্ঞা? বলের সাম্য বস্তুর সংজ্ঞা এখনো দেই নাই। আমরা বলছিলাম যে বলের সাম্য আসলে কার? বলের সাম্য কি? একটা অবস্থা, একটা অবস্থা। কার অবস্থা? সিস্টেমের অবস্থা। সিস্টেম কি? ব্যবস্থা। মিনিমাম বা একটা ব্যবস্থা, ব্যবস্থা কি? মিনিমাম দুইটা উপর। দুইটা উপাদান, এর বেশিও থাকতে পারে। মিনিমাম দুইটা উপাদান নিয়ে একটা মতো যখন আচরণ করতেছে, একটা বস্তুর মতো, তখন ওটাকে আমরা একটা সিস্টেম বলবো। তাহলে বলের সাম্য কাকে বলতেছি আমরা? কি লিখছিলাম আগে? একাধিক কোনো বল যখন কোনো সিস্টেমের উপর ক্রিয়াশীল থাকার পরে সিস্টেম যে লব্ধি অথবা মোট ত্বরণ শূন্য হয় তখন সিস্টেমের অবস্থাকে বলে। তার মানে একটা সিস্টেমের উপর একাধিক বল কাজ করবে। বলের সাম্য অর্জনের জন্য কি করতে হবে? আমার একাধিক বলের ক্রিয়া লাগবে। প্রথম শর্ত, বলের সাম্যের জন্য প্রথম শর্ত কি? একাধিক বলের ক্রিয়া থাকতে হবে। ঠিক আছে, দ্বিতীয় শর্ত, এই বলের ক্রিয়া কই থাকবে? সিস্টেমে হবে। সিস্টেম কি, এটাকে আর ইলাবোরেট করলাম। ঠিক আছে, একাধিক বলের ক্রিয়া থাকতে হবে, দুই সিস্টেমে হবে, তিন ত্বরণ কি হবে? বুঝতে পারছি? এই তিনটা শর্ত পালন করা হইলেই আমরা সেটাকে বলবো বলার সাথে বলের সাম্য। ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? তাহলে আমরা একটু আগের যে সমীকরণটা দেখেছি বা একটু আগের যে ক্ষেত্রটা দেখেছি, সেখানে বলের সাম্যের সমীকরণ কোনটা? এই যে এটা, r মাইনাস nt ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা শুধুমাত্র এই কেসের জন্য। যদি কেস ভিন্ন হয়, কেস আলাদা হয়, তাহলে কিন্তু ঘটনা চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দেই। আমরা তোমাদেরকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পড়াইছিলাম, মনে আছে? আমি যদি একটু মনে করাই দিই, তাও দেখো, বলছিলাম যে এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর মনে করো আছে, তারপর বি থেকে সি পর্যন্ত মনে করো আরেকটা ভেক্টর আছে। তাহলে এদের লব্ধি কোনটা হবে? স্যার এসি এসি। সাব্বাস, এটা হচ্ছে লব্ধি, তাই না? বলা যায়। আমি যদি এখন সমীকরণটা লিখি, সমীকরণটা কি লিখবো? ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি, থ্যাংক ইউ, ভেক্টর বিসি ইকুয়ালস টু কত হবে? ভেক্টর এসি। এখন একটা জিনিস দেখো, ভেক্টর এবি কে ঠিক রাখলাম, ভেক্টর বিসি কেও ঠিক রাখলাম, এসি কোন পাশে আছে? ডান পক্ষে। আমি যদি বাম পক্ষে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? একটা মাইনাস এসি দিতে হবে না? তখন ডান পক্ষে কি হবে? ডান পক্ষ কি হবে? এখন এটা কি ভেক্টর সমীকরণ নাকি স্কেলার সমীকরণ? সো জিরোর উপরও কি দিতে হবে? একটা ভেক্টর দিতে হবে। দেখো আমি এর আগে এখানে ভেক্টর সাইন দেই নাই, কারণ আমি কোনটার উপরে ভেক্টর সাইন দেই নাই, প্লাস মাইনাস দিয়ে ডিরেকশন বুঝাই গেছি। এখানে কি আর প্লাস মাইনাস দিয়ে বোঝানো যাবে? একটা ডানে আছে, একটা তেসরা হবে আছে, এটা প্লাস মাইনাসের কোনো খেলা নাই। সেই জন্য আমাকে এখানে অবশ্যই ভেক্টর বোঝানোর জন্য মাথার উপর তীর চিহ্ন দিতে হয়েছে। এখানে দেই নাই, কিন্তু তার মানে এই না যে এই যে জিরোটা আছে, এখানে যে জিরোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কেলার জিরো না, এটা কি জিরো? ভেক্টর জিরো এবং স্কেলার জিরোর মধ্যে পার্থক্য আছে, একটু একটু পরে বোঝাচ্ছি। আপাতত আগে এই সমীকরণটা বুঝাই নিই। এবি প্লাস বিসি ইকুয়ালস টু ছিল এসি। এসিটাকে আমি কি করছি? ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসছি। ডান পক্ষ হয়েছে জিরো, বাম পক্ষে আসছে, সেটা হয়ে গেছে মাইনাস এসি।
এ থেকে সি পর্যন্ত একটা দিক, মাইনাস এসি সংজ্ঞা অনুযায়ী বিপরীত দিক না? তাহলে মাইনাস এসি ইকুয়ালস টু সি এ বলা যায়। ভেক্টর ত্রিভুজ হ্যাঁ, ভেক্টর ত্রিভুজ যোগের সূত্র বলা যায়। মাইনাস এসি ইকুয়ালস টু সি এ বলা যায়? না কেন বলা যায়? এসি কোন দিকে? এ থেকে সি এর দিকে। এটা কি প্লাস এসি না? যখন মাইনাস এসি আসবে, মাইনাস এসি মানে তখন দিকটা স্যার এইদিকে চলে গেছে। মাইনাস আসলে কি করে? বিপরীত কতটুকু পাল্টায়? কত কোণে পাল্টায়? সম্পূর্ণ বিপরীত দিকে কত কোণে? 180 ডিগ্রি কোণে, বা হ্যাঁ সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে। বাট আমি যদি কত কোণে বলি 180 ডিগ্রি কোণে। এসি এর 180 ডিগ্রি কোণ কোনটা? সি এ। এসি এর সম্পূর্ণ বিপরীত দিক বা 180 ডিগ্রি কি সি এ না? আমি কি তাহলে এই কথাটা চিত্র দেখেই বুঝতে পারতেছি না যে মাইনাস এসি যা কথা সি এ একই কথা? এসি মানে কি? তোমাকে বলছে এ থেকে সি তে যাও। মাইনাস এসি মানে কি? এবার উল্টা পথে আসো, মানে কি সি থেকে এতে আসো। সি এ বলা যায় না? তাহলে এই মাইনাস এসি এর জায়গায় আমি কি এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু 0 ভেক্টর বলতে পারি, হ্যাঁ স্যার, এবার উল্টা কথা আসতেছি। তাই না? এবার এই যে এবি প্লাস বিসি প্লাস সিএ এটার চিত্র যদি আমরা আঁকি, একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, ডিফারেন্ট কালার দিয়ে আঁকা এটা। তুমি শুরু করতেছো কোথা থেকে? এ থেকে। এ থেকে কোথায় আসতেছো? বি থেকে বি তে। এ থেকে বি তে আসলা, এরপর কি করতেছো? বি থেকে সি, বি থেকে সি তে যাচ্ছ, এরপর কি করতেছো? এ থেকে সি, ও সি থেকে নিচেটা সি থেকে এতে আসতেছো, রাইট? এরপর তো কোথায়? সি থেকে সি থেকে A তে। এখন তুমি আমাকে বলো, যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছিলে তুমি কি সেই বিন্দুতে আসো? হ্যাঁ স্যার, এ থেকে আসছে আমি। তোমার সরণ কত হবে? তাহলে তোমার ভেক্টর লব্ধি যোগফল কি হবে? বুঝতে পারছো? দিকে সরণের এখন এই চিত্র আর এই চিত্রের মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছো? এখানে এসি ডিরেকশন এসি বরাবর, আর এখানে ডিরেকশনটা সি এ বরাবর। এটা একটা লুপ এইভাবে শেষ হয়েছে, তুমি এখানে শেষ করছো। বলছি তো স্যার, সবাই কি সিতে গেছে? এখানে এ থেকে বি, বি থেকে সি তে গিয়ে শেষ, আর কিছু হয় না। তাই এসিটাকে আমার নতুন করে চিন্তা করতে হচ্ছে, তাহলে তুমি এ থেকে সি তে গেছো। ও short. পার্থক্য এইটাই, চিত্রতে আমি ওই যে কালার কোড দিয়ে বুঝাইছি। তুমি এখানে প্রথমে বামে গেছো, তারপর ডানে গেছো, শেষ। তার মানে তুমি কোথায় কোথায় গেছো? শুরু থেকে শেষে আসছো, তাই না? কিন্তু এই দ্বিতীয় চিত্রে কি করছো? তুমি এ থেকে বিতে আসছো, বি থেকে সিতে আসছো, তারপর কি করছো? আবার সি থেকে এতে ফেরত আসছো। তো কিছু হয়েছে? এটা দিয়ে বোঝা যায় যে সরণের নিয়ে শুরু। এটা সরণ বললাম, কিন্তু এটা কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী করছি না? হ্যাঁ স্যার, তাহলে সরণের জায়গায় যে কোনো ভেক্টর ইউজ করা যায়। সরণ একটা ভেক্টর, আমি কি এটা বল ভেক্টর দিয়ে ইউজ করতে পারি? সো এখন যদি তিনটা বল এভাবে কাজ করে, একটা এবি বরাবর, একটা বিসি বরাবর, আর একটা সি এ বরাবর, ত্রিভুজ সূত্রে আমাকে বলে ওই তিনটা বলের লব্ধি কত হবে। তার মানে সে বলের সাম্যাবস্থা অর্জন করবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? আপনি বোঝা যায় যে ভেক্টর শূন্য নিয়ে শূন্যটা এখনো বুঝাই না যে শূন্য ভেক্টর কি, কেন, ওটা এখনো বলিনি। এবার এইটুকু বুঝতে পারছি যে বলের সাম্য কিভাবে ত্রিভুজ সূত্র দিয়ে আনা যায়। ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা লিখছি ফার্স্টে, তারপর আমি এসি কে বাম পাশে নিয়ে আসা মাইনাস এসি বানাইছি। মাইনাস এসি মানে কি সি এ হয়েছে। এরপর এবি বিসি এবং সি এ তিনটাকে তিনটা বল বলছি। তাহলে তিনটা বলের সমষ্টি এই এই সমীকরণ অনুযায়ী কত হয়েছে? 0। তাহলে তিনটা বল যদি এভাবে কাজ করে তাহলে তাদের লব্ধি কত হবে? 0। এটাও একটা বলের সাম্যের সমীকরণ, কিন্তু এর আগের সমীকরণটা আমরা ভিন্নভাবে আনছি, আর এই সমীকরণটা আমরা মূল নিয়মে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে নিয়ে আসছি। বুঝতে পারছি? এটা তোমরা হায়ার ম্যাথে করবা, যে এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হায়ার ম্যাথে ভেক্টর 14 নাম মনে হয়, সমকলীয় ভেক্টর একটা চ্যাপ্টার আছে। আসলে আছে এসএসসিতে আছে বলে ভাই স্টুডেন্ট। সো যাই হোক, আমি কি বুঝাইতে পারছি বলের সাম্যটা ত্রিভুজ সূত্র দিয়ে কিভাবে আসছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো সমস্যা আছে? তো মূল কথা হচ্ছে বলের সাম্যের জন্য কি করতে হবে? লব্ধি বলের মান শূন্য হইতে হবে, আর কিচ্ছু না। লব্ধি বলের মান শূন্য হলে লব্ধি ত্বরণের মানও শূন্য হবে, কারণ ভর তো আর শূন্য হইতে পারে না।
ক্লিয়ার এতটুকু? শূন্য ধরনের উপর কাজ শূন্য বলের উপর, লব্ধি বল শূন্যের উপর কার্যকর। এখন তোমাদেরকে বুঝাই যে শূন্য ভেক্টর এবং শূন্য স্কেলারের মধ্যে পার্থক্য কি। যদি আমি বলি তোমার কাছে হচ্ছে গিয়ে 0 টাকা আছে, টাকা কি একটা স্কেলার মান না? 0 টাকা আছে মানে কি? আছে, এটাই আমার অবস্থা। আছে তোমার কাছে নাই টাকা, নাই তাই না? হ্যাঁ, এখন যখন আমি বলছি তোমার কাছে 0 টাকা আছে, তোমাকে কি এটা কি বোঝার কোনো উপায় আছে যে 0 টাকা কেমনে আসছে? না স্যার এটা ভাগ্য তোমার কাছে আজীবনে টাকা ছিল ছিল না, এগুলো আমাকে বলা আছে? প্লেন আছে বলবো, এক্স্যাক্টলি, এখনো নেই স্যার। এক্স্যাক্টলি ওই জন্য 0 টাকা আছে। মনে করো তোমার কাছে 0 টাকা কলম আছে, এবং সত্যি কথা কথা চিন্তা করবে, আমরা যখন আমি কথা বলি যে আমার কাছে 0 টাকা কলম আছে, কলম নাই, আমরা এভাবে বলি সে কলম নাই, নাই। আমার কাছে টাকা নাই, এগুলা বলি না, তাই না? সো যখন আমি স্কেলারের ক্ষেত্রে শূন্য বলতেছি, শূন্য বলতে বোঝায় যেই রাশিটার কথা বলা হচ্ছে তার কোনো মান আমার কাছে নাই, বা তার কোনো অস্তিত্ব আমার কাছে নাই, মানে মান 0 মানে তার কোনো অস্তিত্ব আমার কাছে নাই। কিন্তু অস্তিত্বটা কিভাবে নাই হয়েছে? আমার কাছে আগে কোনো ছিল, এখন খরচ হয়ে গেছে, নাকি আমি ধার করে রাখছিলাম আরেকজনের কাছ থেকে নিয়া তারপর হয়েছে, এরকম তো বোঝানোর উপায় নাই আছে। না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে শূন্যটা এরকম না। কেন আমি তোমাকে বুঝাই বলি, মনে করো ওই যে তোমরা স্কুলে টাগ অফ ওয়ার খেলা দেখছো, স্কুলে দেখে নিচ্ছি। আচ্ছা স্কুইড গেমে দেখতো, হ্যাঁ, এই স্কুইড গেমে দেখছো টাগ অফ ওয়ার খেলে, ওকে। সো টাগ অফ ওয়ারে কি হয়, স্যার দুই পাশে ডান পাশে কেউ একটা F1 বল দেয়, বাম পাশে কেউ একটা F2 বল দেয়। যতক্ষণ পর্যন্ত F1 আর F2 সমান আছে ততক্ষণ পর্যন্ত এই মিড পয়েন্টটা একেবারেই নড়াচড়া করে। এটাই হচ্ছে টাগ অফ ওয়ারের স্টার্টিং। এরপরে কি হয় যাব না, আমি ওই স্টার্টিং এর কথাটাই চিন্তা করি। যদি হ্যাঁ F1 আর F2 দুইজন দুই পক্ষের কি একসাথে বল দেওয়া সম্ভব, না স্যার শুরু করা সম্ভব? তুমি চিন্তা করে দেখো, রিয়েল লাইফে তুমি যদি টাগ অফ ওয়ার খেলতে যাও, কেউ না কেউ আগে টান দিবে, তারপর আরেকজন টান দিবে, মানে একদম পিওরলি দুইজন একসাথে টান দিছে, এটা করাটা খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট না? 0.1 সেকেন্ড। আবার 0.1 সেকেন্ড লাগবে। স্যার দুই পাশে শক্তি স্যার সেম এরকম হয় স্যার, মানে স্যার দুইজনেই আচ্ছা আমরা আপাতত একটু কষ্ট করে পড়ার খাতিরে লজিক চিন্তা করে নেই। আমার এখন ধরো হয় না, এটা দিয়ে কি আমি এখন বলের সামনে বুঝাইতে পারবো? তাহলে এই প্রশ্নটা এখন করা দরকার আছে আপাতত। আগে আমরা টপিকটা শেষ করি, টপিক শেষ করার পরে আমরা তারপর বাকি প্রশ্নগুলো করবো। হ্যাঁ আচ্ছা, শুরু করা যাবে। সো যেটা বলতেছিলাম যে F1 আর F2 দুই পক্ষে টানাটানি মনে করো শুরু করছে, ধরে নাও 1 সেকেন্ড পার্থক্য হয়েছে। এই 1 সেকেন্ড পার্থক্যের মধ্যে F1 আগে শুরু হয়েছে আর তারপর F2 শুরু হয়েছে, ঠিক আছে? মনে করো যেহেতু দুইটা সমান বলছে, তাহলে অবশ্যই F1 মাইনাস F2 ইকুয়ালস টু কত হবে? ডান পাশটাকে ধনাত্মক ধরছি, ডান পাশে F1 আছে, বাম পাশে F2 আছে, F1 মাইনাস F2 ইকুয়ালস টু 0 হচ্ছে, বুঝছো না? এখন এই জিরোটা সে কেমনে হয়েছে? আগে F1 নাম দিছে। আমি যদি এই ক্রম চিন্তা করি, ভেক্টর যোগে ত্রিভুজসূত্রে ক্রম ব্যাপারটা ছিল না, মনে আছে? তার মানে F1 আগে আসছে নাকি মাইনাস F2 আগে আসছে, সেটা অনুযায়ী তোমাকে সমীকরণ লিখতে হবে না? আমি যখন লিখতেছি F1 মাইনাস F2, তার মানে F1 আগে আসছে, তারপর F2 আসছে বা মাইনাস F2 আসছে, দুইটা মিলে কি হয়েছে? অবধি শূন্য হয়েছে। এখন যদি তুমি ভিন্ন কেস চিন্তা করো, মানে আগে মাইনাস F2 আসছে, তাহলে তুমি সমীকরণটা কিভাবে লিখতা? প্লাস F1 ইকুয়ালস টু কত? জ্যামিতিক ভাবে বা অ্যালজেব্রিক ভাবে, অ্যালজেব্রিক মানে হচ্ছে গিয়ে বীজগাণিতিক ভাবে 1 প্লাস 2 ও যা কথা, প্লাস 2 প্লাস 1 একই কথা, বা 1 মাইনাস 2 যা কথা, মাইনাস 2 প্লাস 1 একই কথা, তাই না? কিন্তু এটা তো অ্যালজেব্রা না, এটা ভেক্টর। যখন আমি বলছি F1 মাইনাস F2, তার মানে কে আগে আসছে? F1। যখন বলতেছি মাইনাস F2 প্লাস F1, তার মানে কি? আগে আসছে মাইনাস F2। দুইটার ক্ষেত্রেই ফলাফল কি হয়েছে? 0 হয়েছে না? কিন্তু একটা জিনিস দেখো, যখন আমি বলতেছি আগে F1 আসছে তারপর মাইনাস F2 আসছে, তাহলে 0 হওয়ার মুহূর্তে আমার সিস্টেমটা টেন্ডেন্সি, প্রবণতা কোন দিকে? বাম দিকে গিয়ে 0 হওয়া। কারণ তুমি আগে F1 দিছো, সিস্টেম অলরেডি F1 এর দিকে ছিল, এরপর সেই F1 কে ফাইট করার জন্য তুমি F2 দিছো, তাহলে 0 যে হয়েছে, ও কোন দিক থেকে 0 হয়েছে? F2 এর দিকে আসে 0 হয়েছে, রাইট? আর যখন মাইনাস F2 আগে আসছে, তার মানে সিস্টেমে আগে মাইনাস F2 আসছে, তারপর কেউ ডান দিকে টান দিছে, তো তখন যে 0টা হয়েছে সে F1 এর দিকে 0 হয়েছে। দুটাকে ভিন্ন জিনিস না?
দুইটাই জিরো, কিন্তু দুইটা একভাবে জিরো হয় নাই। এটাকে আমি একটু স্কেলার একটা উদাহরণ দিয়ে দেই, যদিও পুরোপুরি উদাহরণটা আসলে কি বলবো, থিওরিটিক্যালি খাপে খাপ মিলবে না, কিন্তু বোঝার জন্যই না। ধরো তোমার কাছে 10 টাকা আছে, দোকানে গেছো, একটা কলম কিনছো, 10 টাকা শেষ হয়ে গেছে, তোমার কাছে এখন টাকা কত আছে? 0 টাকা আছে। তোমার আরেকটা ফ্রেন্ড, ও মনে করো কোনো একদিন স্কুলে আইসা রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা নাই গেছে, কোনো কারণে টাকা হারাই গেছে, ও তোমার কাছে 10 টাকা চাইছে, তুমি ওকে 10 টাকা দিছো। তা তোমার ফ্রেন্ড এখন কি -10 টাকা আছে না, ঋণে আছে না? ও পরের দিন আবার স্কুল থেকে বাস থেকে স্কুল আসার সময় কি করছে, বাস থেকে এক্সট্রা 10 টাকা নিয়ে আসছে, ও তোমাকে সেই 10 টাকা ফেরত দিচ্ছে। তোমার ফ্রেন্ডের কাছে এখন কোনো টাকা নাই, রাইট? কিন্তু ওর কাছে টাকা নাই, ও আবার শূন্যতে আসছে। কিন্তু ও শূন্যতে কিভাবে আসছে? টাকা গেইন করে, বলা যায় ও টাকা গেইন করে শূন্যতে আসছে। আর তুমি যখন লাইব্রেরিতে গিয়ে টাকা খরচ করছো, তখন তুমি টাকা খরচ করে শূন্যতে গেছো। দুজনের শূন্য ডিফারেন্ট না? আমি যদি এখন এভাবে চিন্তা করি যে তোমরা দুইজন দুইটা মানুষ না, তোমরা দুইজন দুইটা কোম্পানি, ঠিক আছে? কেউ 100 কোটি টাকা তার কোম্পানির মূল্য, কিন্তু বছরের শুরুতে তার কোম্পানি ছিল 1000 কোটি টাকার মূল্যের, এখন হচ্ছে 100 কোটি টাকা। আরেকটা কোম্পানি সে শুরু করছে 1 কোটি টাকা দিয়ে, সেও আসছে 100 কোটি টাকায়। দুইজনের 100 কোটির যাত্রা কি একই হবে? তুমি যদি এই 100 কোটিকে এখন শূন্য ধরো, সংখ্যা রেখায় 100 কোটিকে শূন্য ধরলাম, কথার কথা, তাহলে একজনের শূন্য কি মাইনাসের দিকে গিয়ে হয়েছে, লস হয়ে হয়েছে, আরেকজনের শূন্য কি হয়েছে, প্রফিট হয়ে পজিটিভের দিকে গিয়ে হয়েছে, তাই? তাহলে আমি যদি এখন ইনভেস্ট করি, কোন শূন্যের উপর ইনভেস্ট করি? স্যার ওই যে 1 কোটি থেকে 100 স্যার। আমি কি বুঝাইতে পারছি? যার লাভ হচ্ছে তার। যার লাভ হয়েছে তার। আমি তো লস বিজনেস ইনভেস্ট করে আরো লস করবো, করবো? তাহলে মানে আইডিয়াটা বুঝাইতে পারছি? তো শূন্য সবসময় শূন্য। যাওয়ার পরে ভেক্টরটা যখন তুমি ভেক্টর শূন্য নিয়ে চিন্তা করো, তুমি তখন ওই যে ভ্যালু নিয়ে আর চিন্তা করতেছো না, তুমি চিন্তা করতেছো এই ভ্যালু অর্জন করার জন্য সে কিভাবে আসছে। সো এখানে যখন আমি ভেক্টর শূন্য বলছি, বলের লব্ধি বলছি, বলের সাম্য বলছি, তুমি যদি একটু আগের চিত্রটা দেখো, আমি কি করছি, একটা বস্তুকে রাখছি, কোথায় রাখছি? একটা তলের উপর রাখছি। তলের উপর রাখার জন্য আগে কি অভিলম্বিক প্রতিক্রিয়া আসছে নাকি আগে এমজি আসছে? বস্তুটা আগে নিজের ওজনের সমান পরিমাণ বল নিচে থেকে দিছে, তারপর সেই তলটা ওর উপরের দিকে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া দিছে। আমি তাহলে বলতে পারছি এই যে শূন্য, এই যে শূন্য, এই শূন্যের ডিরেকশনটা কোন দিকে? আরের দিকে। So, যখন তুমি ভেক্টর রাশির যোগ বিয়োগের ফলে একটা শূন্য পাইতে, তো সেই শূন্যের অবশ্যই কি আছে, একটা ডিরেকশন আছে, কিন্তু মান নাই। মান আছে? না না মান কত? 0। তাহলে শূন্য ভেক্টর কাকে বলবো? যেই ভেক্টরের কোনো মান নাই, শুধু কি আছে, মানে মান নাই বলবো না, যেই ভেক্টরের মান শূন্য তাকেই শূন্য ভেক্টর বলে। সোজা কথা, এক কথায় বললে, যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলবো? শূন্য ভেক্টর বলবো। শূন্য ভেক্টরে কি আছে? দিক আছে। কিন্তু এখানে আবার একটা কথা আছে, কথাটা হচ্ছে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই। একটা হচ্ছে দেখো, আমি যদি বলি ওর দিক নেই, আরেক জিনিস হচ্ছে ওর সুনির্দিষ্ট দিক নেই, দুটো ভিন্ন কথা না? দিক নাই মানে দিকের অস্তিত্ব নাই, আর সুনির্দিষ্ট দিক নেই মানে মানে আগে থেকে ঠিক করা, আগে থেকে ঠিক করা নাই। কেন আগে থেকে ঠিক করা নাই? তুমি আমাকে বলো, তুমি শূন্য আগে থেকে কেন ঠিক কোন দিকে আছে? তোমাকে তো আগে জানতে হবে যে এই এই উদাহরণ অনুযায়ী যে F1 আগে আসছে নাকি -F2 আগে আসছে। তোমাকে আমি বলে দিলাম যে F1 আর F2 দুটা বল মিলে সাম্য অবস্থায় আছে। তুমি বুঝতে পারতেছো, হয় F1 - F2 = 0 অথবা -F2 + F1, মানে দুইটার একটা হবে, মানে দুইটা বল বিপরীতমুখী হয়ে শূন্য করছে। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে অ্যাকচুয়াল কেসটা না বলতেছি, তোমার পক্ষে বোঝা কিন্তু সম্ভব না যে F1 আগে আসছে নাকি -F2 আগে আসছে। মানে যতই তুমি দুইটাকে একই সাথে ধরো, একই সময়ে ক্রিয়াশীল ধরো, প্রকৃতপক্ষে একই সময়ে ক্রিয়াশীল থেকে বের হয়ে তুমি আসতে পারো, যে কারণ কেউ না কেউ ক্রিয়া করে। এই জন্য তো নিউটনের তৃতীয় সূত্রে বলা আছে প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। একটা ক্রিয়া হইলে আরেকটা কি হবে? প্রতিক্রিয়া। ক্রিয়া কোনটা হয়? যেটা প্রথমে ঘটায়। তো প্রথমে ক্রিয়া ঘটানোর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেয়, বাট কেউ না কেউ তো ঘটায়, একটা কারণ একটা ফলাফল। ক্রিয়া বলটা কি? কারণ। প্রতিক্রিয়াটা কি? ক্রিয়ার ফলাফল। তো কারণ আর ফলাফল সব জায়গায় আছে না? তো অবশ্যই হয় F1 আগে আসছে তাহলে -F2 আগে আসছে। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলছি F1 আগে আসছে না -F2 আগে আসছে, তুমি কি বলতে পারবে যে 0 কার দিকে?
এই জন্যই বলা হয় শূন্য ভেক্টরের কোনো কি নাই, সুনির্দিষ্ট দিক। তাই শূন্য ভেক্টরের দুটো জিনিস নেই, একটা হচ্ছে মান নাই, মানে মান আছে যেটা শূন্য, আর একটা হচ্ছে নাই বললেই চলে, বাট তাও মান শূন্য। শূন্য ভেক্টরের তাহলে ইয়া কয়টা, ক্যারেক্টার কয়টা বা গুণ কয়টা, দুইটা। এক হচ্ছে মান শূন্য, আর তার সুনির্দিষ্ট দিক বা নির্দিষ্ট দিক নেই। বুঝতে পারছি? এবং এখন অনেকে আবার তোমার সাথে তর্ক করবে, নির্দিষ্ট দিক নেই তাহলে ভেক্টর আসে কেন? তখন তুমি উত্তর দিবা যে নির্দিষ্ট দিক না থাকলেও তুমি যদি আমাকে ঘটনা বইলা দাও, কেসটা বইলা দাও, তখন তো দিকে তখন তুমি দিক কোনটা বুঝতে পারবা, তার আগ পর্যন্ত পারবা। এক্স্যাক্টলি। সো শূন্য ভেক্টর শুধুমাত্র বলের ক্ষেত্রে যে হবে তা না, বেগের ক্ষেত্রে যখন আমরা বলছি বেগ শূন্য, তুই একটা জিনিস চিন্তা করো, একটা বস্তু বেগ শূন্য বলতেছি, তার মানে অবশ্যই কিছুক্ষণ আগে বস্তুটা গতিশীল ছিল। যদি একটা বস্তু স্থির হয়, ওর কথায় ওর বর্ণনায় জীবনে ওর বেগ শূন্য আসবে কথাটা না। আমি কি বুঝাইতে পারছি? সরি শূন্য ভেক্টরের একটা দিক আগে চিগুল দুগের একটা ওই ওই যে ওইখান থেকে তো আনলাম যে শূন্য ভেক্টর যেখানে শূন্য থাকবে, ভেক্টর রাশির সমীকরণে যেখানে শূন্য থাকবে ওটা অবশ্যই একটা ভেক্টর রাশি। ওই সমীকরণটা লিখলে মানে ওখানে তো শূন্যটা হয়েছে হচ্ছে সি এর জন্য, এ বি বি সি এ সি এ তিনটা মিলে, সি এর জন্য না, তিনটা মিলে হয়েছে। তিনটা মিলের জন্য শূন্য। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। এই শূন্য ভেক্টরের দিক কোন দিকে? সি থেকে এ এর দিকে। হ্যাঁ এটাই বলছি। দিক দিক। কার জন্য হয়েছে তা না, জন্য তো তিনজনই। বুঝতে পারছো? শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক হবে ও শূন্য হওয়ার আগ মুহূর্তে এই দিকে ছিল, সেই দিকটা। শূন্য ভেক্টরের দিক তখন হতো যখন কেসটা বলা থাকবে যে এটা কোন দিকে হচ্ছে। তাছাড়া তুমি বলতে পারবা। এই জন্যই তো বললাম যে সুনির্দিষ্ট দিক নাই শূন্য ভেক্টরে। বুঝতে পারছি? যখন আমি বলি বেগ শূন্য, সেটাও কি শূন্য ভেক্টর। যখন বলি ত্বরণ শূন্য, সেটাও কি শূন্য ভেক্টর। যখন বলি একটা বস্তু সরণ শূন্য, সেটাও কি শূন্য ভেক্টর। সরণ শূন্য মানে সে এতক্ষণ দেখো, একটা বস্তু যদি নড়াচড়াই না করে তার সরণ শূন্য তুমি বলবা? এটাই তো শূন্য হবে তুমি বলবা যে সরণই নাই, ও তো সরণই নাই, রাইট? তুমি যখন বলতেছো যে একটা বস্তু সরণ শূন্য, তার মানে ও নড়াচড়া করছে, ওইটা সে আবার আগের জায়গায় আসছে। আগের জায়গায় কেমনে আসছে? এরকম হইতে পারে একটা বস্তু ডান দিকে গিয়ে আবার বাম দিকে আসছে, অথবা সে বাম দিকে গিয়ে আবার, দুইভাবে এটা শূন্য হইতে পারে না। এই দুইটা শূন্য ভেক্টর জীবনে এক হবে? তো ঘটনা দুইটা আলাদা না? একটা হচ্ছে কি বাম দিক থেকে আইসা শূন্য হয়েছে, আর একটা ডান দিক থেকে গিয়ে শূন্য হয়েছে। দুইটা শূন্য তো জীবনেও এক না। বুঝলেন তো? তাহলে তো ওই স্মরণে আসবে না। স্মরণের সংজ্ঞা কি? কি পরিবর্তন? স্মরণের সংজ্ঞা কি? স্মরণটাকে বলে নির্দিষ্ট দিকে বলবস্তুর দূরত্বের পরিবর্তন অবস্থান। অবস্থান মাথা বলবে না, হাত দিতে পারে, জুতো দিন, জুতো খুলে জুতো দিন। বলেছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে স্মরণ করে, তাই না? অবস্থানের পরিবর্তনের হার না, অবস্থানের পরিবর্তন হার বা বেগ। অবস্থানের পরিবর্তনকে কি বলে? স্মরণ বলে, তাই না? তাহলে একটা স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তার স্মরণ করছে কেন? ওর স্মরণই নাই। নাই মানে একটা দেখো, আমি এটাই বলছি, স্মরণ নাই এবং স্মরণ শূন্য দুটো এক কথা না। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু মিন। বেগ নাই এবং বেগ শূন্য দুটো আলাদা কথা। বল নাই মানে বলের অস্তিত্বই নাই, কোনো বলই নাই। আর এটা হচ্ছে বল শূন্য, তারপরে বলের সাম্য। বল আছে 10-12টা থাকতে পারে, 100টা বল থাকতে পারে, বাট সবাই মিলে লব্ধিক বল কত? স্যার বেগ শূন্য মানে স্যার ও আগে গতিশীল ছিল, কিছু না কিছু, অবশ্যই। শূন্য হয়েছে। স্যার টাগো বলেস লেট স্যার এখানে স্যার জিরো ভেক্টরের দিকটা স্যার f1 এর দিকে হবে না? দ্বিতীয়টা f1 দ্বিতীয়টা F1 এর দিকে, প্রথমটা তো -F2 দিকে। মানে F1 থেকে -F2 তে এসেছিল, বুঝছেন? আর দ্বিতীয়টা -F2 থেকে F1 এর দিকে এসেছিল, বুঝছেন? সো জিরো হওয়ার আগ মুহূর্তে যে দিকে ছিল সেটাই হচ্ছে ভেক্টর দিক। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখতে হবে, বুঝছো? এগুলো তোমাকে পরবর্তীতে হেল্প করবে। কিভাবে হেল্প করবে সেটা এখন বলবো না, করবে। এখন আসো আরেকটা কেস। এই প্রত্যেকটা কেস, এই যে বলের সামনে দেখলাম আমরা, এই বলের সামনে আমার y অক্ষ বরাবর শুধুমাত্র বল দেখছি, তাই না? হ্যাঁ, আচ্ছা। এখন আমাকে একটা কথা বল,
সবসময় এই যে তল, এই তলটা কি সবসময় ফ্ল্যাটই থাকবে? বাস্তব জীবনে কি আনত তল বলে একটা ব্যাপার আছে? সেবার আনত তলে বলের সাম্যদিক কোণটা। আনত তলে এটা কি? আনত তলে বলের সাম্য, এটা থেকে এবার রাজশাহী বোর্ড 2025-এ এসএসসি পরীক্ষায় ফিজিক্সে একটা পুরোপুরি স্টেম প্রশ্ন আসছে, পুরো একটা ক্রিয়েটিভ আসছে 10 নম্বরের। সৃজনশীল। শুনো, তোমাদের অবস্থা ইনশাল্লাহ আরো খারাপ হবে। আমি জানি। ছেলেপেলে বুঝতেছে না যে পরীক্ষা, ভাবতেছে যে পরীক্ষা খুব সহজ হয়েছে এবার যারা দিচ্ছে রেজাল্ট। এখন ধরো মেতে যদি শেষ হয় পরীক্ষা, তাহলে জুনে তো ঈদ, ঈদ বাদ দাও, জুলাই আগস্ট, জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে রেজাল্ট দিবে। রেজাল্টটা দেওয়ার পর তোমরা দেখো যে ঘনহারে ছেলেপেলে কি কানাকাটিটা লাগায়, স্পেশালি ফিজিক্সের রেজাল্টে। আমি ধারণা করতেছি এবার এসএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট 18 থেকে 17% ছেলে মেয়ে ফেল করবে। স্যার এ প্লাস তো নেমেই যাবে। এ প্লাস আরো নামবে, এ প্লাস মনে হয় না 1 লাখ touch করবে। দেখা যাক, সায়েন্সের কথা বলতেছি। আচ্ছা, তো 20 লাখ দেবো। হ্যাঁ, so 1 লাখ না, সায়েন্সে না, প্রতি বছর 20 লাখ এসএসসি পরীক্ষা দেয়। তো সায়েন্সে আমার মনে হয় না যে খুব একটা এ প্লাস থাকবে আর কি। বাট দেখা যাক, আল্লাহ ভরসা, দেখি কি হয়। আমাদের তো যতটুকু মনে হয় যে আমাদের স্কুল আইডিয়াল স্কুলের সাথে যে সাক্ষাৎকারগুলো নিল, ইকোনমিক্স কিংবা ইংলিশ স্টুডেন্ট, আবার অনেকে মাদ্রাসা থেকেও আইডিয়াল পরীক্ষা দিচ্ছে। ওটা মনে হয় কমন করার জন্য, কমন আসার জন্য পুরা বছর পড়াশোনা করছে। ওটার উপর বেসিস করে স্যার ইন্টারভিউ দিচ্ছে, কমন আসে নাই, কমন আসে নাই, আবার কেউ বলছে কমন আসছে। কমন আসার উপর নির্ভর করে ওরা পরীক্ষাটা দিচ্ছে। এবং গভর্নমেন্ট এটা জানে বলেই গভর্নমেন্ট এবার মানে শিক্ষা বোর্ড এবার এই কমন না ফালানোর পরীক্ষায় প্রশ্ন করছে তোমাদের, এবং এবছর প্রশ্ন করার জন্য সময় পায় না, তাতেই এরকম প্রশ্ন করছে। তোমাদের সময় তো মোটামুটি ভালো মতো ঠান্ডা মাথায় সময় নিয়ে প্রশ্ন। তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে, এসএসসি পরীক্ষায় আর কমন পাবা না। এটা 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 আসলে ভুলে যেতে না। বাংলা প্রথম পত্রেও দ্বিতীয় পত্রেও কমন পাবা না। সো পড়াশোনাটা ওভাবে করতে হবে বাসায়, ঠিক আছে? এখন না করলে আসলে আর কারো কিছু না, তোমাদের রেজাল্ট খারাপ হবে। This is up to you. আসো, আনত তলে বলের সাম্যর ব্যাপারটা দেখি। সো আনত তল মানে কি? আনত তল মানে হচ্ছে যে আমার কাছে একটা এরকম ফ্ল্যাট সারফেস আছে, সেই ফ্ল্যাট সারফেসের উপর আমরা একটা এরকম একটা তল দেখতে পাচ্ছি। মানে মনে করো বেঞ্চের উপর একটা বইকে এরকম ফ্ল্যাট ভাবে রাখছি, অথবা অনেক সময় ওই যে কি বলে এটাকে, স্লাইড থাকে না, স্লাইড করে যায় ওরকম, ওরকম একটা তল, শিশু পার্কে যে স্লাইড থাকে, ঠিক আছে, একটা স্লাইডিং তল চিন্তা হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এই আনত তল মানে হচ্ছে যে, মানে কি বলবো, যার নতি আছে, যে একটা কোণ সৃষ্টি করে আছে, যে ফ্ল্যাট না। সো আমরা ধরে নিচ্ছি যে এই আনত তলটা আনুভূমিক রেখার সাথে বা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ধরে নিচ্ছি, ঠিক আছে? এখন আমরা কি দেখলাম, এই আনত তলের উপর একটা এম ভরের বস্তু রাখলাম, ঠিক আছে? বস্তুটা কোথায় রাখছি? আনত তলের উপর রাখছি। আচ্ছা, যদিও আমি তোমাদেরকে নিউটনের অধিকাংশ সূত্র এখনো পড়াইনি, এই চ্যাপ্টারে আছে, সামনে পড়াবো, কিন্তু স্টিল আমার ধারণা তোমরা জানো যে অভিকর্ষ বল বা ওজন সব সময় কোন দিকে কাজ করে? কেন্দ্র বরাবর। বা রিয়েল লাইফ মানে এমনিতে একটা মাটিতে থাকা অবস্থায় কোন দিকে কাজ করে বলি? কোন নিচের দিকে? খাড়া নিচের দিকে। এটাকে বলে খাড়া নিচের দিকে। খাড়া নিচ মানে কি? মানে এই যে এমজি বস্তুটা আছে একদম স্ট্রেইট নিচে। বুঝতে পারছি? ওজন যদি এরকম খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে বস্তুটা তলের উপর এমজি বলটা এরকম খাড়া নিচের দিকে দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? এগুলো কোনো কনফিউশন আছে? এখন তোমাদেরকে যেই টপিকটা বোঝাবো সেটাকে আমরা বলি বলের বিভাজন। মানে একটা বলকে আমরা এখন বিভাগ করব। সো বলের বিভাজন, এখানে কোন বলটাকে বিভাজন করতে পারি বুঝতেই পারছো। এমজিটা কি? বস্তু যেই বল প্রয়োগ করছে
তার অভিকর্ষর জন্য তলের উপর, ঠিক আছে? এখন বস্তুর এই যে ওজনটা আছে এমজি, ওজনের সমান পরিমাণ বল যেটা আছে এমজি, এই এমজি তলের উপর আইসা দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর, ঠিক আছে? আর একটা হবে যেই তলে আছে না সেই তলের সমান্তরাল বরাবর। তিনটা না, নিচের যে এমজি ওইটাতে ভাগ করে আমি দুইটা অংশ পাবো। প্রত্যেকটা, তুমি যদি নর্মালি চিন্তা করো, একটা লব্ধি বল আসার জন্য মিনিমাম কয়টা উপাংশ লাগবে? দুইটা উপাংশ লাগবে না? আমরা ত্রিভুজ সূত্রে কি দেখছি? আমরা ত্রিভুজ সূত্রে দেখছি দুইটা উপাংশ যোগ করে কেমনে একটা লব্ধি বের করা যায়। বলের বিভাজন হচ্ছে তার উল্টা নীতি। কেমনে একটা লব্ধি থেকে তার দুইটা অংশ ভাগ ভাগ করা যায় বা হ্যাঁ ছেদ করা যায়, যেটাই চিন্তা করো, বুঝতে পারছো? সো এই যে এমজি বল, এই এমজিটাকে আমরা কি করতেছি? দুইটা ভাগে ভাগ করতেছি আমাদের সুবিধার জন্য। তুমি চাইলে যে কোনো দিকে দুইটা ভাগ করতে পারতা, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য একটা নিছি যে হলুদ রঙের তলটা আছে না, এই হলুদ রঙের তলের সাথে লম্ব বরাবর, আর একটা আছে হলুদ রঙের তলে সমান্তরাল বরাবর, দুইটা ভাগ করছে। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন এই বলের বিভাজনের যে নীতিটা আছে সেই নীতিটা খুবই সিম্পল। কিভাবে আমি একটু আরেকটা ডিফারেন্ট চিত্রে বুঝাই, তারপর এই চিত্রে আবার ব্যাক করবো, ঠিক আছে? মনে করো তুমি যেই বলটার কথা বলছো সেই বলটা দেখতে হচ্ছে এরকম নীল রঙের বল, ঠিক আছে? এটাকে মনে করো এফ বল। তুমি এই এফ রঙের নীল বলটাকে দুইটা অংশে ভাগ করতে চাও। একটা হচ্ছে ভূমি বরাবর, আর একটা হচ্ছে লম্ব বরাবর মনে করো, ঠিক আছে? তাহলে তুমি একটা বার দিয়ে বুঝো, নীল রঙের এফ ডিরেকশনটা যদি এফ এর দিকে হইতে হয়, এফ মানে এ থেকে সি এর দিকে হইতে হয়, তাহলে তাকে ভাগ করে তুমি যে দুইটা অংশ পাবা, সেই দুইটা অংশ অবশ্যই একটা এবি বরাবর হইতে হবে আর একটা বিসি বরাবর হইতে হবে। আমি আবারও বলি, তোমার কাছে মনে করো নীল বলটা দেওয়া আছে, তুমি এটাকে ভাগ করে সাদা দুইটা অংশ বাইর করতে চাও। যদি তুমি এবং আমি বলছি সাদা অংশ দুইটা যে কোনো দিকে হইতে পারে, তুমি তোমার সুবিধার জন্য কি করছো? একটা হচ্ছে আনুভূমিক অক্ষ বরাবর নিছো, আরেকটা কি করছো? ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব অক্ষ বরাবর নিছো। তুমি ধরছো যে এই যে এসি যেই বল, সেই এসি বলকে ভাগ করলে একটা হবে এবি আর একটা হবে বিসি। ত্রিভুজ সূত্র অনুযায়ী ডিরেকশন ঠিক আছে না? তোমাকে এখন জাস্ট কি করতে হবে? এবি এর মান বের করতে হবে আর বিসি এর মান বের করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এখন তোমার কাছে অপশন আছে, তুমি আইদার এই এসি এর সাথে এবির কোণটাকে থিটা ধরো, অথবা তুমি এসি এর সাথে বিসি এর কোণটাকে গামা ধরো, যে কোনো একটাকে একটা কোণ ধরো, ঠিক আছে? আমি সবসময় আমার নিজের সুবিধার জন্য কি করি? আমি থিটা ধরি, এবি আর এসি। কোন কার সাথে নাই? ভূমির সাথে নেয় না? লম্বের সাথে জীবনে কোণ নেয় না? কোন সবসময় ভূমির সাথে নেয় না? এখানে ভূমি কোনটা? আমাদের চিত্র অনুযায়ী এবি, তাই আমি ভূমির সাথে কোণ নিচ্ছি আমার জন্য সুবিধা। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন দেখো এটা ত্রিভুজ এ, লম্বের সাথে কোণ নেই, তখন লম্বটা হয়ে যাবে ভূমি, কোনো সমস্যা হবে না। আমি বলছি যে এটা আমি নেই, তুমি চাইলে গামা নাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এই যে ত্রিভুজ এবিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না ভাইয়া? ত্রিভুজ এবিসি কি সমকোণী ত্রিভুজ হয়েছে না? সমকোণী ত্রিভুজের মধ্যে সাইন থিটা আর কস থিটার সূত্রগুলো মনে আছে? আচ্ছা, এই সমকোণী ত্রিভুজে তুমি যদি কস থিটা নাও, কস থিটা কবরে ভূত আছে, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমিকে এখানে, অতিভুজকে এখানে এসি বা এফ বলা যায়, এসি এর জায়গায় এফ বলা যায়। কোনো কনফিউশন আছে? তাহলে এ বি এর মান কত হবে? এফ কস থিটা। এ বি এর মান বেড়ে গেল না? বেড়েলো? আবার তুমি এবিসি এর মধ্যে সাইন থিটা ধরো, সাইন থিটা কি? সাগর লবণ আছে, লম্ব কি এখানে? যেহেতু থিটা কোণ, তাহলে থিটার অপোজিট বাহু হতে লম্ব, বিসি বাই অতিভুজ, লম্ব আছে অতিভুজ, তাই না? এখানে অতিভুজকে এসি, এসি মানে কত? এফ। তাহলে বিসি মানে কত? দেখো এখানে ভালো, আরেকবার দেখো, আমার এখানে কোন কার সাথে হয়েছে? থিটা এবি এর সাথে। থিটা কার সাথে হয়েছে? আর তাই এবি এর মানে কি আসছে? এফ কস থিটা। বুঝতে পারছো? আর বিসি এর মানে হচ্ছে কত? এফ সাইন থিটা। মানে এবি এর সাথে লম্ব যে, সে সাইন থিটা। আমি আবারও বলি, যার সাথে থিটা তার মানে কি আছে? কজ, ঠিক আছে? আর যার মানে কজ আছে তার সাথে লম্ব যেটা, তার মানে কি আছে? সাইন। ক্লিয়ার? ওকে।
এখন আবার আমাদের এই চিত্রে ফেরত আসো। আমি শুরুতে ধরে নিচ্ছি এই কোণটা কত, থিটা। দেখো একটু চাপা। যেমন করে তৌসিফ, এটা কি থিটা ধরছি, হুজাইফা এটা থিটা ধরছি। এখন ভিতরে একটা সমকোণী ত্রিভুজের এটা কি 90 ডিগ্রি না? যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে আমাকে বলো এই কোণের মানটা কত, 90 মাইনাস থিটা বলা যায়? কোনো সমস্যা আছে এইটুকু নিয়ে? আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখে বলো, এই যে কোণটা, এই দুটো লাল বাহুর মধ্যে কোণ কত, 90 ডিগ্রি না? কারণ আমি বলছি এই দুটো লাল যখন আঁকছি, বলছি এই দুটো পরস্পর লম্ব, একটা তলের উপর লম্ব একটা তলের উপর সমান্তরাল, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি না? এই কোণের মধ্যে এই মানটুকু কত, 90 মাইনাস, তাহলে এই মানটুকু অবশ্যই কতটুকু হবে, থিটা। কারণ 90 মাইনাস থিটা আর থিটা যোগ করে সম্পূর্ণ কোণের মান কত বাবা, 90। স্যার 90 মাইনাস 3 এটা থিটা বুঝতে পারছো, এটা 90 বুঝতে পারছো, তাহলে এই কোণটা কত, 90 মাইনাস থিটা। এইটা আর এটা কি একই কোণ না? এই বাহু আর এই বাহু কি সমান্তরাল না? আমরা যখন এই দুইটা লাল বাহু আঁকছি আমি তখন বলছি না এই এই বলটা হচ্ছে তলের লম্ব আর এটা কি তলের সমান্তরাল না? তাহলে সমান, যদি এটা তলের সমান্তরাল হয় তাহলে এইটা আর এই হলুদ বাহু কি সমান্তরাল রেখা না? এই রেখাটা কি তাদের ছেদক না? তাহলে এই কোণ যা এই কোণ তা না, অনুরূপ কোণ। আমাকে বলো এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল, এটা মানতে সমস্যা হচ্ছে? এটা কি তাদের ছেদক না? তাহলে যদি এটা ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ না? তাহলে এই কোণ যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই কোণটা কত, বুঝতে পারছো সাফওয়ান? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? দুইটা সমান্তরাল বাহুর ছেদক দ্বারা অনুরূপ কোণ সমান, তাই তো? তোমরা বুঝতে পারছো? কোন কোনটা ধরবো দাও? এই যে এটা, এটা না, স্যার এই যে ব্লু মার্ক দাও যে এটা, ব্লু মার্ক, এটা, ব্লু মার্ক এটা, না না স্যার এইটা। এই কোণের যে মানটা হুম, সেটা তো স্যার 90 মাইনাস থিটার মতো মনে হচ্ছে। কেন মনে হচ্ছে না? কারণ স্যার মনে হচ্ছে স্যার ভিন্ন আলাদা হয়ে গেছে, এই কোণের মান ছোট মনে হচ্ছে, সবুজ এই কেন ছোট মনে হবে বলতো? আচ্ছা আমাকে বলো, এইটাকে কি আমি বলছি না তলের সমান্তরাল, এটাকে আমি বলছি এটা তলের সমান্তরাল, তাহলে এটাও কি তল আর এটা তলের সমান্তরাল, এই দুটা কি সমান্তরাল না? আচ্ছা, এটা কি ভিন্ন রেখা, ভিন্ন ছেদক নাকি একই ছেদক? তাহলে একই ছেদক দুইটা সমান্তরাল রেখাকে যদি ছেদ করে তাহলে অনুরূপ কোণ হবে না? আমি কি বুঝাইতে পারছি? খুব ছোট কেন মনে হচ্ছে আমি আসলে এটা বুঝতেছি না। তুমি এটা দেখো, এই কোণ মানে এই দেখো এই যে কর্নার বিন্দু আর এই কর্নার বিন্দু, এই একটা বাহু এই একটা বাহু, তাই না? এটা তো একটাই রেখা না? তাহলে আমার এই কোণ আর এই কোণের মধ্যে পার্থক্য কেন হবে? অনুরূপ কোণ। সো তাহলে এই পুরাটা কত, 90 মাইনাস, এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে বাকিটুকু কত, থিটা। এই 90 মাইনাস থিটা আর থিটার যোগফল কত, 90। ও হ্যাঁ, ছোট ছোট 90 মাইনাস থিটা আর থিটার যোগফল হচ্ছে 90। বুঝতে পারছি? ক্লিয়ার এবার? সো যদি তাই হয়, দাঁড়াও দেখো পরে আগে একটু লিখি, এটা কি এই মাঝখানের যে বলটা এটা কত এমজি? যদি এটা এমজি হয়, এমজি এই কোণটার সাথে থিটা না, তাহলে এটা হয়ে যাবে এমজি কস থিটা আর এটার মান হয়ে যাবে এমজি সাইন থিটা। সাইন থিটা। আসলে সেটা বলে ছাড় করছে।
কোনটা কি হ্যাঁ অবশ্যই স্যার এখানে বিসি আর এবি হচ্ছে কত থেকে এখন এটা কি বলবো? আমি জাস্ট দেখাইলাম যে আসলে এরকম একটা ভেক্টরকে বিভাজন করে কিভাবে মান বের করা যায়। বিসি এর মান আসছে কত, এফ সাইন থিটা, এবি এর মান আসছে কত, সেই অনুযায়ী এই যে এমজি কস থিটা আর এমজি সাইন থিটা বের করব। এটা বুঝতে বুঝতে পারি না। বুঝতে পারছি কেন আমি এটাকে এমজি কস থিটা বলছি? কারণ এমজি যেই বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করছে সেটার মান কত, এমজি কস থিটা। এই যেখানে এফ, এফ কার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এবি এর মান কত আসছে, এফ কস থিটা। আবার এবি এর সাথে লম্ব কে, বিসি, তাহলে বিসি এর মান কত আসছে, এফ সাইন থিটা। এবার তুমি এখানে মান একটা কাজ করো, এখানে নাম লিখো। মনে করো এই বিন্দুটাকে বললাম পি বিন্দু, এটাকে মনে করে বললাম Q বিন্দু, এটাকে বললাম মনে করো আর বিন্দু। ঠিক আছে, আর কিন্তু বলাটা ডিফিকাল্ট, আমি একটু পরে আর বলে আরেকটা কিছু বলবো। ওটাকে পি বলছি, এটাকে কিউ বলছি, এটাকে ধরো ডি ধরো, এটাকে ধরো এফ। আচ্ছা এফ তো ধরছি, হ্যাঁ কিন্তু তোমাদেরকে তো বোঝাতে হবে, তাই পি কিউ এটাকে হ্যাঁ এম এন ধরি, সাবাস। আর এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। পিএম আর পিএন পরস্পর লম্ব না, হুজাইফা দেখে বুঝতে পারতেছো? পিএম এবং পিএন পরস্পর লম্ব। আর পি কিউ হচ্ছে মেইন বল, তাই না? পি কিউ এর সাথে পিএম কত করছে, থিটা করছে, তাই পিএম এর মান হচ্ছে কত, এমজি কস থিটা। আর পিএম এর সাথে পিএন কত, লম্ব, তাই পিএন হচ্ছে কত, এমজি সাইন থিটা। এই যে এই ত্রিভুজ থেকে এটা আসছে। তাহলে তোমার হ্যাঁ, তাহলে তখন তোমার এই কোণটা তো থিটা হবে না, এই কোণটা তখন 90 মাইনাস থিটা হবে, আর তখন এটাকে থিটা ধরতে হবে। বুঝতে পারছো? সমস্যা নাই, কিন্তু তোমার যদি একটা চেঞ্জ করতে পুরো চিত্রই চেঞ্জ করতে হবে। মান তো অবশ্যই সেম আসছে, কারণ তাহলে তুমি থিটা এক কোণ থেকে ধরতেছো না, বুঝছো? এখন তুমি এটাকে থিটা ধরতেছো, তখন তুমি এটাকে 90 মাইনাস থিটা ধরবে। ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? অবশ্যই আচ্ছা তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ। ভালো মতো এই পার্টটা ভালো মতো মাথায় রেখে আসবা কালকে, ঠিক আছে? কালকে এখান থেকে আমি তারপর আবার শুরু করবো।